8ই মার্চ 2014 এই দিন মালয়েশিয়া এয়ারলাইনের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা তো দিয়েছিল, কিন্তু তা বেইজিং পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। এমনকি আজও পর্যন্ত ফ্লাইটটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আজও মানুষের মনে কৌতূহল রয়ে গেছে যে আসলে সেদিন ফ্লাইটটার সাথে কী ঘটেছিল। A Malaysia Airlines flight with 239 people on board. MH370. Flight 370. Flight MH370. দিনটি ছিল 8ই মার্চ 2014। এদিন মালয়েশিয়া এয়ারলাইনের একটি ফ্লাইট MH370 মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটিতে 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু মেম্বার সহ 227 জন প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে বেশিরভাগ প্যাসেঞ্জারই ছিল চীন থেকে। দুটি পাইলটেরই যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল, যার মধ্যে 53 বছর বয়সী ক্যাপ্টেন জাহরিন আহমেদ শাহের 33 বছরের ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল এবং অন্যদিকে 27 বছর বয়সী কো পাইলট ফারিক আব্দুল হামিদের 7 বছরের ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। ফ্লাইটটি ছিল বোয়িং 777, যার মধ্যে না তো কোনো মেকানিক্যাল বা ইলেকট্রনিক্যাল প্রবলেম ছিল। ফ্লাইটটি মালয়েশিয়া থেকে চীনে যাওয়ার একটি রুটিন ফ্লাইট ছিল, যা প্রতিদিন 5 ঘন্টা 34 মিনিট ট্রাভেল করে মালয়েশিয়া থেকে চীন এবং চীন থেকে মালয়েশিয়ায় ফিরে আসতো। প্রতিদিনের মতো সেদিনও ফ্লাইটটি টেক অফের আগে ফ্লাইটটিতে প্রয়োজনের চেয়েও অধিক ফিউল দেওয়া হয়, যার মাধ্যমে ফ্লাইটটি 2 ঘন্টা 15 মিনিট এক্সট্রা উঠতে পারত। ফ্লাইটে এক্সট্রা ফিউল দেওয়াও এয়ারলাইন্সের একটি রেগুলার রুটিনের মধ্যে পড়ে, কারণ ফ্লাইটকে যদি খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় অথবা ইমার্জেন্সি কোনো কারণে অন্য কোথাও ল্যান্ড করতে হয়, সেই কারণেই ফ্লাইটে এক্সট্রা ফিউল দেওয়া হয়। Delivery Malaysia 370, good morning. Malaysian 370, standby. Malaysian 370, request level. 370, we are ready, requesting flight number 340 to Beijing. 8ই মার্চ 2014 রাত 12টা বেজে 42 মিনিটে ফ্লাইটটি রুটিন অনুযায়ী কুয়ালালামপুর থেকে টেক অফ করে। টেক অফের আগে ও টেক অফের পরেও ফ্লাইটের ক্যাপ্টেন জাহরিন কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল। টেক অফের পর ফ্লাইটটি তার ডিরেকশান সাউথ চায়না সি এর দিকে করে এবং ঠিক 20 মিনিট পর ফ্লাইটে থাকা জিপিএস ট্রান্সপন্ডার ফ্লাইটটির কারেন্ট লোকেশান কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে পাঠায়। তখনও পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তার ঠিক 15 মিনিট পর যখন ফ্লাইট MH370 মালয়েশিয়া এয়ার এরিয়া ছেড়ে ভিয়েতনামের এয়ার এরিয়ায় যেতে থাকে, তখন কুয়ালালামপুরের কন্ট্যাক্ট টাওয়ার শেষবারের মতো ফার্স্ট পাইলট জাহরিনের সাথে কন্ট্যাক্ট করে। Malaysian 370. Malaysian 370, contact Ho Chi Minh 120.9, good night. Good night, Malaysian 370. তখনও পর্যন্ত না তো মালয়েশিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম আর না তো ফ্লাইটের পাইলট জানতে পেরেছিল যে এটাই তাদের শেষ কন্ট্যাক্ট হতে চলেছে। নর্মালি এরকমই হয় যে যতক্ষণ না কোনো ফ্লাইট তার গন্তব্য পর্যন্ত গিয়ে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত ফ্লাইটটির আশেপাশে যতগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে তারা তাদের কন্ট্যাক্ট থাকে। আর এখানেও ঠিক একই জিনিস হওয়ার কথা ছিল, কিন্তু যা এখনও পর্যন্ত নর্মালি চলছিল তা এখন অ্যাবনর্মাল হতে শুরু করলো। অর্থাৎ রাত 1টা বেজে 21 মিনিটে ফ্লাইটটি কুয়ালালামপুর এবং হোচিমিন দুজনের রাডার থেকে হঠাৎ উধাও হয়ে যায়। কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে এটি একটি নর্মাল ব্যাপার বলে মনে হয়, কারণ তারা ভেবেছিল ফ্লাইটটি এখন কুয়ালালামপুর ছেড়ে ভিয়েতনামের হোচিমিন এয়ার কন্ট্রোলে পৌঁছে গেছে। কিন্তু যখন হোচিমিন এয়ার কন্ট্রোল তাদের রাডার থেকে MH370কে উধাও হতে দেখল, তখন তাদের কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় এবং তারা ফরেন ফ্লাইটের পাইলটের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই ফ্লাইটের পাইলটের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। যখন অনেক চেষ্টার পরেও হোচিমিন এয়ার কন্ট্রোল MH370 ফ্লাইটের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারল না, তখন তারা কুয়ালালামপুর এয়ার কন্ট্রোলের সাথে যোগাযোগ করে ঘটনাটি জানায়। সাধারণত এই রকম সিচুয়েশানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ সেন্টারে ইনফর্ম করা হয়, কিন্তু কুয়ালালামপুর এয়ার কন্ট্রোল প্রায় 4 ঘন্টা পর অ্যারোনটিক্যাল রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারকে ইনফর্ম করে।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সকাল 7:32 ঠিক যেখানে MH370 উধাও হয়ে গিয়েছিল সেখানে সার্চ অপারেশন শুরু করা হয়, যেখানে 7টি দেশের 34টি জাহাজ এবং 28টি এয়ারক্রাফট MH370 ফ্লাইটটিকে গালফ অফ থাইল্যান্ড এবং সাউথ চায়না সি এর বর্ডারে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সেখানে ফ্লাইটটির কোনো চিহ্নমাত্র পাওয়া যায়নি। ফ্লাইট MH370 সমস্ত রাডার থেকে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটি মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। পরবর্তী 4 দিন পর্যন্ত সার্চ অপারেশন চলতে থাকে এবং কোনো দিক থেকেই প্লেনটির বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। চতুর্থ দিনে প্লেনটির একটি খবর পাওয়া যায় যা সবাইকে অবাক করে দেয়, যেটি ছিল যখন MH370 ফ্লাইটটি কুয়ালালামপুর এবং হোচিমিনের রাডার থেকে উধাও হয়েছিল, তার পরবর্তী 1 ঘন্টা পর্যন্ত ফ্লাইটটি কুয়ালালামপুর মিলিটারি রাডারে শো হয়েছিল, যেখানে দেখা যায় ফ্লাইটটি রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রথমে একটু রাইট টার্ন নেয়, তারপর লেফটে ইউ টার্ন নিয়ে মালয়েশিয়ার দিকে ফিরে আসতে থাকে। প্রায় 31 মিনিট পর ফ্লাইটটি মালয়েশিয়ার পিনং শহর ক্রস করে এবং মালাক্কা স্ট্রেট এর দিকে টার্ন করে। কুয়ালালামপুর মিলিটারি রাডার এর রেঞ্জ অনুযায়ী শেষ পর্যন্ত ফ্লাইট MH370কে ইন্ডিয়ান ওশিয়ানের এই পয়েন্টে দেখা যায়। এরপর ফ্লাইট MH370কে আর কোথাও পাওয়া যায়নি। সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে ফ্লাইটটি বেইজিংয়ের অপোজিট ডিরেকশানে ইউ টার্ন কেন নিয়েছিল। যে রেস্কিউ টিম আগে গালফ অফ থাইল্যান্ড এবং সাউথ চায়না সিতে প্লেনটিকে খুঁজছিল, তারা এখন ইন্ডিয়ান ওশিয়ানের এই অংশে খোঁজা শুরু করে, কিন্তু এখানেও প্লেনটির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী কয়েকদিন পর আরও একটি খবর যা সবাইকে অবাক করে দেয়, যেটি হলো প্লেনটি মিলিটারি রাডার থেকে উধাও হওয়ার পরও প্লেনটি ইনমারসাট নামক এই স্যাটেলাইটটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। স্যাটেলাইটের সেভড ডাটা থেকে এটা জানা যায় যে ফ্লাইটটি 5 ঘন্টা পর্যন্ত ইন্ডিয়ান ওশিয়ানের এই অংশে ফ্লাই করতে থাকে। সকাল 8:19 নাগাদ প্লেনটি শেষবারের মতো স্যাটেলাইটের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর এটাই ছিল ফ্লাইটটির সাথে স্যাটেলাইটের শেষ কন্ট্যাক্ট। এরপর না তো MH370 ফ্লাইটটি কোনো স্যাটেলাইটের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, আর না তো কোনো রাডারে শো হয়েছিল। ইনভেস্টিগেটররা মনে করেন অস্ট্রেলিয়া থেকে 200 কিলোমিটার দূরে পশ্চিমে ইন্ডিয়ান ওশিয়ানের ঠিক এই কার্ভড এরিয়াতে ফ্লাইট MH370-র স্যাটেলাইটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। অর্থাৎ যখন প্রথমবার ফ্লাইটটিকে অনুসন্ধান শুরু করে তখনও পর্যন্ত ফ্লাইটটি ইন্ডিয়ান ওশিয়ানের ওপর ফ্লাই করছিল। এটা থেকে ইনভেস্টিগেশন টিম এই ধারণা পান যে কুয়ালালামপুর থেকে ইন্ডিয়ান ওশিয়ানের এই কার্ভড এরিয়া পর্যন্ত আসতে ফ্লাইটটির প্রায় 8 ঘন্টা সময় লাগে, আর ফ্লাইটে এতটাই ফিউল ছিল, তাই ফ্লাইটটি ইন্ডিয়ান ওশিয়ানের এই কার্ভড এরিয়ায় এসে ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে ক্র্যাশ হয়ে যায়। পরবর্তী 3 বছর পর্যন্ত প্লেনটি খোঁজার জন্য ডিপ সি অপারেশন চালানো হয়। ডিপ সি অপারেশন চলাকালীন প্লেনটির কোনো খোঁজ না পাওয়া গেলেও 2015 সালে আইল্যান্ড অফ রিইউনিয়ন এর উপকূলে প্লেনটির রাইট ফ্লেপডন পাওয়া যায়। এটা প্লেনের সেই অংশ যেটা প্লেনকে ল্যান্ড করতে সাহায্য করে। এছাড়াও প্লেনের আরও কয়েকটি অংশ ছাড়া প্লেনটি ও তাতে থাকা যাত্রীদের আজও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে ডিপ সি অপারেশন বন্ধ করে দেওয়া হয়। প্লেনটিকে অনুসন্ধানের জন্য ডিপ সি অপারেশনে $155 মিলিয়ন খরচ হয়েছিল, যা বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান হিসেবে প্রমাণিত হয়েছিল। আজও পর্যন্ত MH370 একটি আনসলভড মিস্ট্রি হয়েই থেকে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।